জিতের কোনো গোপন ভিডিও ছিল তোমার কাছে? আমি শোনাতে গিয়েছিলাম গল্পটা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আজিজ ভাইকে। আচ্ছা, এই মানুষের গল্প। আচ্ছা আচ্ছা, আজিজ ভাইকে শোনাতে গিয়েছি এবং আজিজ ভাই তখন শুনে বলে, আচ্ছা বাবা মেয়ের গল্প, আচ্ছা দাঁড়ান। সঙ্গে সঙ্গে সে জিতকে ফোন দেয়। আচ্ছা, জিদ্দাকে ফোন দেওয়ার পরে জিদ্দাকে বলে যে আপনাকে এই গল্পটা খুব ভালো মানাবে, আমাদের এখানকার একটা ডিরেক্টর এসেছে, তো বলছে গল্পটা শুনি, তাহলে শোনাতে পারবেন না? তো আমাদের ফ্রি ছিল, বলে হ্যাঁ। তো আমরা জাস্ট একটু সময় আমরা জাস্ট বেসিকটা শুনে আমি বললাম ভাই দাদা লাইন আপ করে 1 মাসের মতো টাইম লাগবে। তো ওনার এতই ভালো লাগে 1 মাস পর ঠিক আবার নক দেন। বেসিক্যালি জিদ্দা তো তিনি যখন আমার সাথে কথা বলেন তখন কথা বলেন একজন মানে কি বলা যায়, তিনি কখনো ফিল করান না তিনি সুপারস্টার, তিনি প্রডিউসার, এগুলো কোনো এই ফিল করান না, কারণ সবাই জানে যে তার হাউস থেকেই সিনেমা হয়। তো তিনি আসলে একজন শিল্পী হিসেবেই কথা বলেন। শোনা যাচ্ছে যে নেক্সট ফিল্ম দেবের সাথে করা হচ্ছে, এসবিএফ এর সাথে তোমার দুটো সাইন টাইন হয়ে যাচ্ছে। এতে কলকাতায় মোটামুটি দখলদারিত্বের কাজ কেমন? না না, আমি ভাইয়া সবসময় আমার দেশে কাজ করতে চাই। ব্যাটে বলে মিলল না, প্রডিউসারের প্রতি রাগ করে কি কলকাতা দিয়ে শুরু করলা কিনা সঞ্জয় সমাদ্দার? না 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 ভাই, সেটা বুঝি, এটা আমার জন্য একটা সুযোগ। অবশ্যই সুযোগ, মানে আমি আসলে এবং জিতের বোধহয় প্রথম কোনো বাংলাদেশি ডিরেক্টরের সাথে কাজ করা। হ্যাঁ, সুযোগ মানে আমি আসলে তো লাকি এই কারণে যে এই জিতের কোনো গোপন ভিডিও ছিল তোমার কাছে? আমি শোনাতে গিয়েছিলাম গল্পটা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আজিজ ভাইকে। আচ্ছা, এই মানুষের গল্প। আচ্ছা আচ্ছা, আজিজ ভাইকে শোনাতে গিয়েছি এবং আজিজ ভাই তখন শুনে বলে, আচ্ছা বাবা মেয়ের গল্প, আচ্ছা দাঁড়ান। সঙ্গে সঙ্গে সে জিতকে ফোন দেয়। আচ্ছা, জিদ্দাকে ফোন দেওয়ার পরে জিদ্দাকে বলে যে আপনাকে এই গল্পটা খুব ভালো মানাবে, আমাদের এখানকার একটা ডিরেক্টর এসেছে, তো বলছে গল্পটা শুনি, তাহলে শোনাতে পারবেন না? তো আমাদের ফ্রি ছিল, বলে হ্যাঁ। তো আমরা জাস্ট একটু সময় আমরা জাস্ট বেসিকটা শুনে বলছে হ্যাঁ কাঠামোটা তো ভালো লাগছে, তো এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা মানে ডিটেলটা মানে লাইন আপ করে কবে শুনতে পারবো। তো আমি বললাম ভাই দাদা লাইন আপ করে 1 মাসের মতো টাইম লাগবে। তো ওনার এতই ভালো লাগে 1 মাস পর ঠিক আবার নক দেন। সেই নক দেয়? হ্যাঁ, আর না নক দেন মানে আইজবের সাথে কথা। তারপরে আমরা হোয়াটসঅ্যাপে আমরা ফোনে এটাকে ন্যারেট করি। ন্যারেট করার পরে বললে যে না এখন তো ঠিকই লাগছে, আমার কাছে মনে হচ্ছে ওনার কিছু থাকে না অ্যাজ এ সুপারস্টার, তারও কিছু অবজারভেশন থাকে, সেগুলো শেয়ার করে। তারপরে বলে যে আপনি, তখন আপনি করে বলতো আপনি আসতে পারবেন একবার। তারপর ওরা আমাকে ইনভিটেশন পাঠায় এবং আমি যাই। যাওয়ার পরে ওরা একটা হোটেলে রাখে, খুবই মানে আমি তখন ফিল করলাম যে ডিরেক্টর সম্মান যে ওরা যেভাবে নিয়ে গেল এবং হোটেলে রাখলো এবং খুবই ডিসিপ্লিনড। আমি গেলাম, গিয়ে আমার সাথে আমার ছোট ভাই এখানে ইন্ডাস্ট্রি মাইদুল রাকিব, ও গিয়েছিল সাথে। আমরা একা একা যাবো একটু ভাবলাম, ওকে বসিয়ে রেখে আমি জিদ্দার ভাই গোপালদার রুমে বসলাম। তারপর দাদা ওখান থেকে উপরে নিয়ে গেলেন। সো তারপরে বললাম, তখন আমি আমার তো একটা হোমওয়ার্ক ছিলই, স্ক্রিপ্টটা ওই দিনই আমি বললো যে আজকে শোনাবে? বললো হ্যাঁ শোনাতে পারি। তো আমরা মোটামুটি শুনিয়ে দিলাম। বললো ঠিক আছে। তারপরে বললো যে কিছু জিনিসপত্র আমরা ওখানে বসেই মনে হলো এগুলো একটু ওয়ার্কআউট করতে হবে, যেহেতু গল্পটা বাংলাদেশের প্রেক্ষাপটে লেখা ছিল, ক্যারেক্টারের নামগুলো চেঞ্জ করতে হবে। লোকেশন ধরুন বান্দরবান, এখন তো ওখানে তো বান্দরবান নাই, তো ওটা কি হবে? তো মাছের বাজারের নাম এখানে তো আমি লিখেছিলাম একটা, ওখানে গিয়ে তো সেটা আর কি ওখান থেকে একজন এইভাবে রাইটার কি। অ্যাজ এ প্রোডিউসার হিসেবে জিৎ সম্পর্কে তোমার মূল্যায়নটা কি? বেসিক্যালি জিদ্দা তো তিনি যখন আমার সাথে কথা বলেন তখন কথা বলেন একজন মানে কি বলা যায়, তিনি কখনো ফিল করান না তিনি সুপারস্টার, তিনি প্রডিউসার, এগুলো কোনো এই ফিল করান না, কারণ সবাই জানে যে তার হাউস থেকেই সিনেমা হয়। তো তিনি আসলে একজন শিল্পী হিসেবেই কথা বলেন। আচ্ছা, মানে যে গল্প নিয়ে, ক্যারেক্টারাইজেশন নিয়ে, এগুলো নিয়ে। আর বাকিটা তো কথা বলে গোপালদা, মানে প্রোডাকশন কি হবে, সঞ্জয় তুমি কি চাচ্ছ, এখানে কটা লোক দেখতে পাচ্ছ। এবং ওরা ধরুন একটা সিন ধরেন আমি বললাম যে 200 লোক লাগবে, তো বললো না 200 তো আসলে পাওয়া একটু মুশকিল আছে, এখানকার রিকমেন্ড যেগুলো আছে সেগুলো একটা মানে এভাবে আর কি। তো আলাদা করে কোনো কিছু আমাকে মানে ফিল করায়নি। সো সুপারস্টারদের সাথে বাংলাদেশি এভাবে বড় মার্জিনে কাজ করাটা হয়নি। তো শুরুটা যেহেতু কলকাতার ওখান থেকে হলো, সবাই বলে এবং ফারিয়া থেকে শুরু করে জয়া থেকে সবাই এসে বলে যে ভেরি ক্যালকুলেটিভ এবং খুবই পেশাদার হিসেবে অন দ্য সেট গ্রাউন্ডে কাজ করে।
তুমি তো একেবারে কোর, ছবিটা নামে ছবিটা সাকসেসফুলি রিলিজ হলো, কেমন লাগলো? ওদের পেশাদারিত্বের জায়গায় আমাদের এখানকার প্রোডাকশনের পার্থক্যটা কি? মানে অনেকগুলো, মানে সেটা আমি মানে অ্যাজ এ ডিরেক্টর আমি যেটা ফিল করেছি, এখানে আমি অনেকবারই বলেছি, আমি তো এখন আর মানে কি বলা যায়, কোনো কমপ্লেন করব না, কিন্তু যেটা হয় এখানে ডিরেক্টরকে অনেক আননেসেসারি প্রেশার নিতে হয়। আননেসেসারি? হ্যাঁ, আননেসেসারি প্রেশার মানে ধরুন আর্টিস্ট কখন আসবেন সেটে, তারপরে ধরুন যেগুলো দায়িত্ব না, যেগুলো আসলে ডিরেক্টরের কাজ না, মানে ডিরেক্টরের কাজ ক্রিয়েটিভ জব, এর বাইরে ধরুন প্রোডাকশনের অনেক বিষয় ডিরেক্টরকে দেখতে হয়, যেটা আসলে ডিরেক্টর, মানে প্রডিউসার বেসিক্যালি ইনভেস্টর, তিনি টাকা দিয়ে আর কোনো দায়িত্বে থাকেন না, এবং তিনি ওয়েট করেন কবে প্রোডাকশনটা বুঝে পাবেন। ওখানে একজন ইপি ছিলেন, প্রডিউসার তো আছেন, সবাই ছিলেন ওখানে। ডিরেক্টরকে সবাই চেষ্টা করে ডিরেক্টর কি চাচ্ছেন। ধরুন আমরা যখন ডেতে, আমি কখনো ভাবিনি সেটে কখন আর্টিস্ট আসবেন, এটা আমার কাজই না। আচ্ছা আচ্ছা, যেটা এখানে মানে না ভেবে উপায় নাই। হ্যাঁ, মানে কখন এই অমুক এসেছে, এইটা একটা জিনিস, সেটা খুব ভালো। বাকি জিনিসপত্র এখানেও গ্রেট অ্যাক্টার্স, ওখানেও গ্রেট ভালো ভালো অভিনেতার সাথে কাজ করেছি, জিতু কমল, মাঝে বাংলাদেশ মিম ছিল, সুস্মিতা এবং আরও যারা ছিলেন, সৌরভ চক্রবর্তী। বলছি সে আমি যখন অ্যাক্টিং ডিল করেছি, বা আমি যখন এজ এ ডিরেক্টর, যখন আমি আমার শর্ট টেকিং বা আমার যা সেগুলোই আমি কোনো আলাদা করে কিছু পাইনি, কারণ সবাই আমরা ওই তখন কাজটাই করে গেছি। আমি বলছি এই যে কিছু বেসিক যেমন সময়, মানে এটা কখনো হতে পারে না, ধরুন আপনি প্ল্যান করলেন 10টা ক্যামেরা ওপেন, সেটা 10টা 5 হতে পারে, সেটা কখনো 10:30 হবে না, মানে সেটা একটা খুব ডিসিপ্লিন। কাজ শুরুর আগে কি জিদ্দাকে একটু রেকি করে যাওয়া হয়েছিল কিনা, যে কেমন টাইপের মানুষ? না 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 না, সত্যি কথা আমার ওই আমি যখন গিয়েছি, আমি একদম সত্যি বলতে আই হ্যাড নো এক্সপেকটেশনস। আচ্ছা আচ্ছা, আমি বেসিক্যালি গিয়েছি, দেখুন আমি একটা জিনিস বিশ্বাস করি ভাইয়া, যে ডেস্টিনি, রিজিক বা তকদির যা থাকুক, এর বাইরে আমরা যেতে পারবো না। একদম। আপনি জানেন এখানে আমার বেশ কয়েকটা সিনেমার কথা হয়েছিল, একদম 11th আওয়ারে হয়নি নানান কারণে। হ্যাঁ, ওই জন্য প্রশ্নটা রাখলাম, যে আমার কোনো এক্সপেকটেশন ছিল না, আমার কি হতে পারে। ধরুন আমি সিনেমা নিয়ে একটা গল্প নিয়ে একটা লাইন আপ নিয়ে গেলাম, এবং জিদ্দা শুনে আবার বললেন যে না করব বা করব না। আচ্ছা, তো যদি করব না বলে, তাতে আমার হারানোর কি আছে? বাহ, তার মানে খুব বেশি মানে চাওয়ার জায়গাটাই না না না, আমার তো এটাও তো একটা এক্সপিরিয়েন্স ভাই। আমি ফিল্ম মেকিংটাকে দেখি একটা এক্সপিরিয়েন্স হিসেবে, একটা লাইফ লং জার্নি হিসাবে, যে আমি কখনো ওভার দ্য নাইট উইন করতে চাই না। মানে আমি যদি ধরুন এই কাজটা হলো না, তো একজন সুপারস্টারের সঙ্গে তো আমার দেখা হলো, সেটাও তো আমার একটা অভিজ্ঞতা। এবং ধরুন ও কাজটা হলো না, তখন আমি হয়তো নিজেকে ভাবতাম তাহলে আমার হয়তো কোনো অ্যাপ্রোচে ভুল আছে, আমাকে হয়তো অ্যাজ এ ন্যারেটর আমাকে হয়তো আরো বেশি ম্যাচিউর হতে হবে। আমি তখন সেটা নিয়ে কাজ করতাম, মানে আমার তো আই হ্যাভ নাথিং টু লুজ। আচ্ছা, তো সেক্ষেত্রে এই তোমার কাছে কি মনে হয় যে কোন জায়গাটায় একজন সুপারস্টার জিতকে নক করলো যে বাংলাদেশি ডিরেক্টরকে নিয়ে আমি কাজ করব? আমার যেটা মনে হয়, দাদা খুবই একজন মুক্তমনা মানুষ। আচ্ছা, মুক্ত মানুষ মানে তার মধ্যে আমি কখনো দেখিনি যে এরকম যে ও বাংলাদেশ থেকে এসেছে, বা তিনি তাকে এই প্রশ্নটা তাকেও করেছিল। সে বলেছে যে হ্যাঁ, নতুনদের কেন সুযোগ দেবো না, আমি তো গল্প ভালো লেগেছে বলে সঞ্জয়কে বাংলাদেশ থেকে উড়িয়ে এনেছি। এটা আসলে মানে ওপেন, মানে সে বলেছে যে দেখো ও সঞ্জয়, ওকে দেখেছি, ওর সাথে আমরা কথা বলেছি, ওর গল্প শুনিয়েছি, ওর ন্যারেশন দেখেছি, আমার টিম ওর ন্যারেশন শুনিয়েছে, মনে হয়েছে হি ইজ সো কনফিডেন্ট। এবং আমি যখন কাউকে ন্যারেট করি, তখন আমি ওই চরিত্রগুলোর মধ্য দিয়ে যাই, এবং আমি সেটাকে একটু কখনো এনাক্ট করি। তো সেটা দেখে হয়তো তাদের মনে হয়েছে যে এই ছেলেটা যেহেতু অ্যাক্টিংটা এভাবে দেখতে চায় এবং ওর একটা ভিশন আছে, তো সেটাও তারা কোথাও কনভিন্সড। এবং নিশ্চয়ই দেখুন ভাইয়া, আপনার এখন চাইলে যে কারো সম্পর্কে খোঁজখবর নিতে পারেন, খুবই সহজ। ধরুন আমার ফারিয়া দাদার সঙ্গে আগে কাজ করেছে, বিদেশে না মি বা এখানকার অনেকেই, আজিজ বের সাথে তার কাজ হয়েছে, তো ফোন দিয়ে বলেছে সঞ্জয় কেমন। আদার সাইড তো এমন থাকে যে আমরা তো বাঙালি, একটা স্বভাব থাকে, আচ্ছা সঞ্জয় প্রথম ছবি দিলেন, এরকম কোনো কানিং ব্যাপার জিতের কান ভারী করেছে কিনা তোমার প্রিয় বন্ধুরা? আমি জানি না, আমি আসলে ভাইয়া সেই ভয়টাও না, আমার ভাইয়া সেটা ছিল না। কেন বলি, হু কেয়ারস না, কেন বলি ভাইয়া, ধরুন
আপনি আপনার সাথে আমার খুব বেশি দিনের পরিচয় না, আপনি আমাকে আপনার জায়গা থেকে নানানভাবে আমাকে প্রেজ করেছেন, উৎসাহ দিয়েছেন, এইটা তো আমি তো ভাই জোর করে করতে পারবো না, এটা আমার হাতে নাই। আমার হাতে কি আছে? আমার কাজটা করা। যে জিনিসপত্রগুলো ভাই আমার হাতে নাই এগুলো আমি ভাবতেই চাই না। আচ্ছা আচ্ছা, মানে ধরুন আমার একজন বন্ধু তাকে ফোন দিয়ে বললো যে সঞ্জয় এরকম, তো আমি এটাকে আটকাতে পারবো ভাই? না, অবশ্যই না। যে জিনিস আমার হাতে নাই আমি আসলে ওরই হয়ে লাভ কি? কিন্তু আমরা তো সম্পর্কের জায়গায় এমনভাবে করে ফেলি, যদি শাকিব খানের উদাহরণ দিয়ে বলি, শাকিব খানের বলয়টা এমনভাবে হয়ে যায়, এবং যেই যে ডিরেক্টর কাজ করে, যে সাংবাদিকরা কাজ করে, তারা জেকে বসে একটা বলয় তৈরি করে ফেলে। তার বাইরে কেউ মিশতে পারে না, যেতে পারে না, হুক আপ করে অন্যের সম্পর্কে। এবং একজন সুপারস্টার হয় কি, যে নানান রকম কথা শোনে। তো জিৎ তো অনেক, অবশ্যই তার আগে প্যান ইন্ডিয়া একটা ছবি রিলিজ দিল, এবং জিতের আসলে ক্যারিয়ার গ্যাপ বিশাল। তো সেই জায়গা থেকে সেই কেমন দেখলাম মানুষটাকে, যে অন্যের কান কথা নেয় না কিনা, বা ইন্ডাস্ট্রির প্রতি কেমন ডিভোটেড। এই মানুষটা একটা কথা বলে যে দুনিয়ার সব থেকে বড় রোগ, মানে হিন্দিতে বলে, আমি একজাক্ট যে মানুষ কি বলে, মানে এটা হিন্দি প্রবাদ দিয়ে বলে, কিন্তু বাংলাটা হচ্ছে যে সব থেকে বড় রোগ হচ্ছে মানুষ কি বলে, এটাতে কনসেন্ট্রেট করা। আচ্ছা, তিনি বলেন যে কখনো মানুষ অনেক কথা বলবে, যার নাম আছে তার বদনাম থাকবে, সে এভাবে ডিফাইন করে। এবং তিনি বলেন যে আমরা যে কাজটা করতে চাই সেই কাজটা ঠিকঠাক করতে পারছি কিনা, আচ্ছা, সেই কাজটাতেই উনি ফোকাস থাকেন। মানে সেখানে উনি ভাবেন না যে রবি ভার্মাকে ফাইট ডিরেক্টর নিয়ে, রবি ভার্মা করেছেন ধরুন রাবটে, পরের ফাইট ডিরেক্টর এনেছেন স্টান সিলভাকে, তার মনে হয়েছে, আবার মনে হয়েছে না রবি ভার্মা ক্যান বি রিপিটেড। সো তিনি আসলে একটা ভালো কাজের জন্য নানান রকম টেকনিশিয়ান, নানান ইন্ডাস্ট্রি থেকে, এই বুমেরাঙে তিনি যে ডান্স ডিরেক্টর, তিনি পারহাস পাঠানে কাজ করেছেন। সো এই যে নানান রকম ট্যালেন্টকে তিনি কিন্তু ইনকর্পোরেট করতে চান। আচ্ছা আচ্ছা, এবং আমি সেরকম একজন হয়ে ওখানে গিয়েছি, এবং আমি খুব লাকি। এবং এই মানুষটা না আর অদ্ভুতভাবে দাদা কখনো এই যে সব মানুষের সমালোচনা, নিন্দা, এগুলোর ধারে কাছেও নেই। শোনা যাচ্ছে যে নেক্সট ফিল্ম দেবের সাথে করা হচ্ছে, এসবিএফ এর সাথে তোমার দুটো সাইন টাইন হয়ে যাচ্ছে। এতে কলকাতায় মোটামুটি দখলদারিত্বের কাজ কেমন? না না, আমি ভাইয়া সবসময় আমার দেশে কাজ করতে চাই। সেকেন্ড ফিল্মটাও কি না না প্রোডাকশন হচ্ছে? আমি জানি না, এখন পর্যন্ত যা প্ল্যান বাংলাদেশেই কথাবার্তা চলছে। আচ্ছা, আমি এখানেই কাজ মানে করার জন্য এখন আমার টিম, এবং এমনিতে তো পুরনো হিসেবে রয়েছে স্বপন সাহা থেকে শুরু করে বেশ কয়েকজন ডিরেক্টর কিন্তু পাসপোর্ট বদলে ফেলেছে, হিউজ পরিমাণে ছবি করেছে। আমি মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ থাকতে চাই। জি 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 ভাইয়া, একদম অন রেকর্ড। জি জি জি, হোয়াই নট, বিকজ আমি একজন বাংলাদেশি নির্মাতা, এর বাইরে তো এখনো আমার কোনো পরিচয় নেই। আমি যে ওখানে কাজ করি, ওখানে তো আমি একজন বাংলাদেশি নির্মাতা হিসেবে কাজ করেছি, এবং নির্মাতাদের কোনো বর্ডার হয় না। তো আমি একজন বাংলাদেশি নির্মাতা।